প্রধান নির্বাচক না হতে পারাটার জন্য কিছুটা আক্ষেপ তো অবশ্যই আমার আছে। আমরা যতই ভালো কাজ করি আমাদের সব কাজে সমালোচনা হচ্ছিল। এখন যে খেলাগুলি আছে বাদ দেওয়াটা তো সব সহজ কাজ, কারণ আপনি নির্বাচক কমিটির সদস্য, সেখানে আপনি আপনার মত তো অবশ্যই দিতে পারেন। দর্শক আসসালামু আলাইকুম, মানব জমিনের পাঠক দর্শকদের স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত স্পোর্টসের অনুষ্ঠান ফ্লাড লাইটে। আজকে আমাদের সাথে যে অতিথি আছেন তার পরিচয় খুব একটা দেওয়ার দরকার নেই, তারপর আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের অতি প্রিয় আমাদের ক্রিকেট লিজেন্ড, সাবেক অধিনায়ক, সাবেক নির্বাচক হাবিবুল বাশার সুমন। সুমন ভাই, আপনাকে আমাদের এই ফ্লাড লাইটে আমন্ত্রণ। ফ্লাড লাইটের আলোতে আপনার গল্প শুনবো, আপনার ক্রিকেট নিয়ে, বাংলাদেশ ক্রিকেট নিয়ে চিন্তা শুনবো। কেমন আছেন আপনি? থ্যাংক ইউ ফর আস্কিং। সো ফার সো গুড, মাশাআল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন আমাকে। একটু কথা প্রসঙ্গে বানাবেন, একদম সাম্প্রতিক যেটা হচ্ছে যে ফারুক ভাই সভাপতি হলেন, ক্রিকেটার সাবেক অধিনায়ক বুলুল ভাই আসলেন আমাদের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। তো একটু আপনাদের কি এটা কি স্বপ্ন দেখায় কিনা একদিন বোর্ড সভাপতি হওয়ার? না, টু বি অনেস্ট, আমি তো কাজ করি বোর্ডে, একদিন নির্বাচক হিসেবে একসময় কাজ করেছি লম্বা সময় ধরে। তারপরে আমাকে ওমেন্স উইংসে পাঠানো হয়েছিল, ওমেন্সটা পুনর্গঠন কিংবা গুছিয়ে দেওয়ার জন্য। এখন আমাকে গেম ডেভেলপমেন্টে আনা হয়েছে, বাংলাদেশের রুট লেভেল যেটা, সেটা নিয়ে কাজ করার জন্য। আমি আসলে কাজ করতে পারলেই খুশি, আমি আসলে কাজ করতে চাই। সো আমি যেখানে আমি আছি এইখানে যদি আমি কাজ করার স্বাধীনতাটা পাই, সুযোগটা বেশি পাই, আমি যেটা করতে চাই সেটা যদি পাই, আমি তাতেই অনেক খুশি থাকবো। আমি যখন নির্বাচক ছিলাম তখনও সবসময় কাজের স্বাধীনতা পাইনি, ইটস এ ফ্যাক্ট, এটা অস্বীকার করার কিছু নেই। তখন কাজে একদম যা চাই সেটাই করতে পারিনি, স্বাধীনতা সবসময় পাইনি। বাট এখানে যদি সেরকম কাজের যে সুযোগটা পাই তাহলে আমার মনে হয় যে নিজের কাছে একটা তৃপ্তির ব্যাপার থাকবে। আর আমি আসলে সেটাই চাই। বোর্ড প্রেসিডেন্ট হওয়ার অনেক পরের ব্যাপার, আমি যেই কাজটা করছি সেই কাজ যদি ভালো মতো করার সুযোগটা পাই, সেটাই আমার জন্য অনেক কিছু। ক্রিকেট নিয়ে থাকতে চান আপনি, আপনি কাজের সুযোগ চাচ্ছেন। একটা কথা প্রসঙ্গে বললেন যে নির্বাচক হিসেবে অনেক দিন ছিলেন, কিন্তু তখন একটা ছিল যে নির্বাচক হিসেবে কাজের স্বাধীনতা না পাওয়া। আসলে এই বিষয়টা যে একটা জায়গায় যখন কাজ করেন মন খুলে, ওইটা করতে না পারলে এটা কি বাংলাদেশ ক্রিকেট করতে পারেননি, যেটা বাংলাদেশ ক্রিকেটের সব জায়গায় এটা ছিল, এটা কি আসলে অন্তরায় ছিল কিনা অনেকটা পিছিয়ে যাওয়ার? পিছিয়ে যাওয়ার ব্যাপারটা আসলে আমি পরে বলবো। বাট দ্য ফ্যাক্ট ইজ, আপনি যখন কোনো কাজ করবেন আপনি চাইবেন সেই কাজটার আপনার নিজের দায়িত্ব নেওয়াটা। আমি আমার পার্সোনাল এথিক্সটা এরকম, আমি যখন যে কাজটা করি সেই কাজটার দায়িত্ব নিতে চাই। ভালো হলেও সেটার দায়িত্ব নিতে চাই, খারাপ হলেও সেই দায়িত্বটা নিতে চাই। আমি আসলে এমন কাজ করতে চাই না যে কাজটা আমি আরেকজন, আমার কাজটা হয়তো অন্য কেউ ইন্টারফেয়ার করলো, তারপর আমি বললাম না কাজটা তো আমি করিনি। আমি আসলে এরকম কাজ করতে চাই না। আমি চাই আসলে যেই কাজটা করি সেটার জন্য রেসপন্সিবল হতে। এবং আপনি যখন কাজ করবেন আপনার কাজে ভুল থাকবে, আপনার কাজে সঠিক থাকবে, বা দিন শেষে আপনি নিশ্চয়ই একটা চিন্তা ভাবনা করে প্ল্যান করে এগোবেন। সেই প্ল্যানটা সবসময় যে 100% ঠিক হবে তা না, বাট আপনি যদি আপনার লক্ষ্যে ঠিক থাকেন তাহলে কাজটা ভালো মতো হবে। তো আমার মনে হয় যে যেই কাজ করুক, যেখানে থাক, তিনি যদি সেই কাজটা করার সুযোগ পায়, আপনি ভালো না করলে এই ক্যান অলওয়েজ চেঞ্জ আপনি যে কোনো সময় করতে পারেন, বাট সেই সুযোগটা পেলে কাজটা ঠিক মতো হয়, আর যিনি কাজ করেন তার একটা জব স্যাটিসফ্যাকশন থাকে। অনেক বছর নির্বাচক, জি, আমরা আশা করেছিলাম নান্নুভাই প্রধান নির্বাচক যখন অবসরে যাবেন বা উনি ওনার মেয়াদ শেষ হবেন, হয়তো আমরা আপনাকে প্রধান নির্বাচক হিসেবে দেখবো। আপনার হয়তো মাইন্ডসেট আপ এরকম ছিল এই কাজটা করতে করতে, কিন্তু আপনি হঠাৎ করে ওমেন্স উইংয়ে চলে গেলেন, এখন ডেভেলপমেন্টে। এই যে আপনাদের সময় অনেক কিন্তু আলোচনা সমালোচনা ছিল, কিন্তু দল কিন্তু একটা পারফরমেন্স করেছে। বাংলাদেশ 10 থেকে 6-7 ওয়ানডে র্যাঙ্কিংয়ে ছিল। বাংলাদেশ আপনার টেস্টে আপনাকে ইংল্যান্ডকে হারিয়েছে, অস্ট্রেলিয়াকে হারিয়েছে, আপনাদের নিউজিল্যান্ডকে হারিয়েছে, আপনাদের সময়টাতেই একটা পারফরমেন্স কিন্তু প্লেয়াররা করে গেছে। কিন্তু এখন দলটার কি হলো একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে যে এই যে প্রধান নির্বাচক হতে পারতেন, এই কাজটা একটা ভালোভাবে করতে হবে, এই জিনিসটা একটা আক্ষেপ থাকে? কিছুটা আক্ষেপ অবশ্যই আছে, কারণ আপনি নির্বাচক কমিটির সদস্য, সেখানে আপনি আপনার মত তো অবশ্যই দিতে পারেন, আপনি আপনার মত সবসময় দিয়েও থাকেন। কিন্তু যে কোনো নির্বাচক মণ্ডলীতে কিন্তু চিফ সিলেক্টর ইজ আলটিমেট, তার ভয়েসটাই কিন্তু আসল থাকে। তিনি আসলে বাকি সবারটা শুনে নিয়ে তারপর তিনি আসলে সিদ্ধান্ত নিয়ে থাকেন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।
প্রধান নির্বাচক হলে অনেক সময় আপনি যেটা চান, আপনি যেটা আপনার নিজস্ব যে প্ল্যানটা সেভাবে কাজ করতে সুবিধা হয়। ডেফিনেটলি আমি যখন সিলেক্টার ছিলাম আমাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হতো, বাট লাস্ট কলটা আমার ছিল না সবসময়। এটাই কাজের ক্ষেত্রে তো আসলে সেরকমই হয়। প্রধান নির্বাচক হলে সেই নিজের মতো করে কিছুটা প্ল্যান করা যায়, সেটা হওয়ার তো একটা ইচ্ছা। সবাই যখন কাজ করে সবাই তো চায় যে কাজের শেষটা এইভাবে হোক, সেটা আমারও একটা ইচ্ছা ছিল। বাট আই ওয়াজ কোয়াইট হ্যাপি যে ক্রিকেটের সাথে থাকতে পারছিলাম, ক্রিকেটের কাজ করতে পারছিলাম, সেটা খুশি ছিলাম। বাট প্রধান নির্বাচক না হতে পারাটার জন্য কিছুটা আক্ষেপ তো অবশ্যই আমার আছে। আমার এই সঙ্গে প্রশ্ন ছিল যে আপনাদের সময় তো সমালোচনা থাকার পরেও জি। দলের একটা অবস্থান ছিল, কিন্তু এই দলটা আসলে কি হলে বর্তমানে যারা প্রধান নির্বাচক হচ্ছেন গাজী আশরাফ, সে অনেক অভিজ্ঞ লোক, রাজ্জাক ভাই আছেন, আপনার কমিটিতেই ছিল। আসলে যে নির্বাচকরা সব খেলে দেন না, মানে দল নির্বাচন করেন তারা প্লেয়ারদের, কিন্তু এই এখন প্লেয়ারদের কি হলো আপনার কি মনে হচ্ছে? দেখুন, আমি একটা জিনিস, আমরা অনেকদিন নির্বাচক ছিলাম, কিন্তু অলমোস্ট 10 years প্রবলি। ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি একটা নির্বাচক কমিটি আসলে 4 years বেশি থাকা উচিত নয়। আমরা মনে একটু বেশি থেকে গিয়েছিলাম, তার পেছনে একটা অবশ্যই বড় কারণ ছিল আমরা কাজটা ভালো করছিলাম, যার জন্য হয়তো বোর্ড মনে করেছে যে যেহেতু কাজ ভালো হচ্ছে চেঞ্জ করার দরকার নেই, সেজন্য কিন্তু আমাদের টেনিওর চেঞ্জ হয়েছে। আর 4 বছর পর অ্যাটলিস্ট চিফ সিলেক্টর চেঞ্জ হওয়া উচিত, কারণ তিনি একটা প্রধান ব্যক্তি থাকেন যার চিন্তা ভাবনা থাকে। বাট আমার মনে হয় যে একটু বেশি সময় বেশি না থাকাই ভালো, কারণ আমরা শেষের দিকে আমরা যতই ভালো কাজ করি আমাদের সব কাজে সমালোচনা হচ্ছিল, সো সেটা আমাদের কাজ করতে অনেক সমস্যা তৈরি করছিল। আর আমার মনে হয় যে এখনকার নির্বাচকদের কথা বলবো না, বাট একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এখন যখন আপনি নির্বাচক কমিটিতে থাকবেন, আপনি বাইরের থেকে ইনফ্লুয়েন্স হলে কিন্তু খুব সমস্যা, সেটা কিন্তু অনেক বড় প্রবলেম। কারণ মানুষ তো অনেক কথা বলবেই, আর আমাদের যেহেতু এখন সোশ্যাল মিডিয়াটা অনেক স্ট্রং, সেখানে অনেক কথাবার্তা বলা হয়, অনেক লাইক, অনেক কমেন্টস হয়, অনেক ট্রলিং হয়। তো সেটাতে যদি আপনি প্রভাবিত হন তাহলে কিন্তু আপনি অনেক বড় ভুল করবেন। আমার মনে হয় যে সিলেক্টর হলে তো নিবে আপনার সমালোচনা শুনতে হবে অবশ্যই। তো সেক্ষেত্রে আপনার স্টেডি চিন্তাভাবনা করাটা খুব ইম্পর্টেন্ট, আপনার নিজস্ব চিন্তাভাবনা থাকাটা খুব ইম্পর্টেন্ট। বাইরে থেকে প্রভাবিত হলে তাহলে ইউ আর মেকিং এ বিগ মিস্টেক। আমি জানি না এখন কী হচ্ছে, বাট আমার মনে হয় যে একটা তো ব্যাপার আছেই যে খেলার টিমটা একটু চেঞ্জিংয়ের মধ্যে যাচ্ছে। আমাদের যারা সিনিয়র প্লেয়ার তারা চলে গেছেন, বাট স্টিল আমি স্ট্রংলি বিলিভ করি আমাদের এখন যে দলটা আছে সেই দলটা কিন্তু যথেষ্ট ভালো। কোথাও কম্বিনেশনটা মিলছে না আমাদের, আমার মনে হয় সেটা নিয়ে আমাদের কাজটা বেশি করা উচিত। বিকজ এখন যে খেলাগুলি আছে বাদ দেওয়াটা তো সবচেয়ে সহজ কাজ। মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলাটা আসলে সমাধান নয়। আমার যেই খেলোয়াড়দেরকে নিয়ে সঠিকভাবে কম্বিনেশন করাটা, তাদের লক্ষ্যটা সেট করে দেওয়াটা, আমাদের লক্ষ্যটা সেট করাটা খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় আমরা একটু স্লিপ করে যাচ্ছি, মানে আমাদের চিন্তাভাবনায়, আমাদের প্ল্যানিংয়ে আমরা একটু স্লিপ করে যাচ্ছি।